এত বছর পর নিজের প্রিয় মানুষকে দেখে চোখ জ্বলজ্বল করে উঠল লিনার। হৃদের বিয়ে হয়ে গেছে সেটাও ভুলে গেল, এখানে যে অনেকে দাঁড়িয়ে আছে সেটাও ভুলে গিয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরল হৃদকে। কাঁপা কাঁপা গলায় বলল, কেমন আছো হৃদ? হঠাৎ আক্রমণে কিছুটা পিছিয়ে গেল হৃদ। যখন বুঝতে পারলো তার সাথে কি হচ্ছে তখন রেগে লিনাকে নিজের শরীর থেকে ছাড়িয়ে দিল এক থাপ্পড়। রাগে শরীর জ্বলছে হৃদের। নিজের বউয়ের শরীর এখনো ছুঁয়ে দেখেনি সে, আর এই মেয়ে এসে তাকে জড়িয়ে ধরছে, এটা সে কোনো মতেই মানতে পারছে না। এত জোরে মারার জন্য লিনা ছিটকে দূরে সরে গেল। গালে হাত দিয়ে চোখে জল নিয়ে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদের দিকে। সালমা বেগম গিয়ে লিনাকে বুকে টেনে নিল। হৃদের রাগে চোখগুলো রক্তের মতো লাল টকটকে হয়ে গেছে। সামনে থাকা চেয়ারে লাথি মেরে চিল্লিয়ে বলল, এই শোন, আমার থেকে দূরে থাকবি একদম। লজ্জা নেই তোর একটু? ছেলে দেখলে তাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে না? এতই যখন ছেলেদের শরীর স্পর্শ করতে চাস তো পতিতলায় যা না। খবরদার আমার থেকে 10 হাত দূরে থাকবি। ছেলের এরকম বাজে কথা শুনে সালমা বেগম রেগে গেলেন। কোনোদিন গায়ে হাত না তোলা ছেলেকে থাপ্পড় মেরে বললেন, এই বেয়াদব, এত অশুভ কথা কোথায় থেকে জানলি তুই? তোকে আমি এ শিক্ষা দিয়েছিলাম? কেমন ধরনের কথা এগুলো? বোনকে কেউ এসব বলে? ওর এটা করার কারণ কেউ তো আমরা না জানা না। নিজেকে কি মনে করিস তুই যে আমার বোনের মেয়েকে এভাবে অপমান করলি? হৃদ রেগে বলল, তোমার বোনের মেয়ে যদি আমাকে ভাই মনে করে চলতো তাহলে আমিও তাকে বোন মনে করতাম। ওকে ভালো হয়ে যেতে বলো আম্মু, আমি কিন্তু এসব সহ্য করব না। কথাটা বলে হৃদ যে কাজে এসেছিল সেটা না করে রাগে ফুঁসতে ফুঁসতে বাইরে চলে গেল। বাইরে গিয়ে জোরে গাড়ির দরজা বন্ধ করতে পুরো গাড়ি নড়ে উঠল। স্টিয়ারিং শক্ত করে ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করে গাড়ি স্টার্ট দিল। ট্রিসপি চুপচাপ দাঁড়িয়ে এদের কাহিনী দেখছে। তারপরে রাগটাও দেখলো। এত সুন্দর ছেলে রাগ করলে কি মানায়? হৃদের চেহারায় যেন সবাইকে আকৃষ্ট করতে সক্ষম। হৃদ লম্বা প্রায় 6 ফুটের বেশি, চওড়া কাঁধ, শক্তপোক্ত গঠন। নিয়মিত জিম করা শরীর না হলেও শরীরের গঠন জিম করার মতোই থাকে। হৃদের গায়ের রং দুধে আলতা, হৃদের চোখ মুখ তীক্ষ্ণ, চোয়াল শক্ত। সবচেয়ে বেশি নজর কাড়ে তার কালো চোখ দুটো। রাগ করলে সেই চোখ রক্তিম হয়ে ওঠে সেকেন্ডের মধ্যে। চুল কালো, ঘন আর সামান্য এলোমেলো রাখতেই পছন্দ করে সে। অফিসে গেলে সাধারণত শার্ট প্যান্ট পরে যায়, আর পার্টি অফিসে গেলে পাঞ্জাবি পোশাকে সে সাদামাটা কিন্তু রুচিশীল পাঞ্জাবি। আর ঘড়ি তার প্রিয়। হাতে সবসময় একটা কালো ফিতার ঘড়ি থাকে। ট্রিসপি ভেবে পায় না এই ব্যাটার এত রাগ কিসের। লিনা সালমা বেগমের কোলে মুখ গুজে চোখের জল ফেলছে। অভি বোনের দিকে তাকিয়ে আছে। অভির চোখগুলো লাল হয়ে আছে, হয়তো বোনের চোখের জল সহ্য করতে পারছে না সে। লীলা সহজে কখনো কান্না করেছে বলে অভির মনে হয় না। অভি বোনকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথা খুঁজে পাচ্ছে না, কারণ অভি তো হৃদের জন্য তার বোনের পাগলামিগুলো দেখে। আর এটাও জানে লিনা কখনো কোনো ছেলের দিকে তাকায় না, স্পর্শ করা তো দূরে থাক। লিনার পিছেই হাজার হাজার ছেলে ঘুরে, কিন্তু সে সব পাত্তা দেয়নি কখনো, শুধুমাত্র হৃদের জন্য। কিন্তু আজ হৃদ তাকে পতিতালয়ে যেতে বলল। হাস্যকর না ব্যাপারটা? নিজের বোনকে বলা হৃদের কথাটা অভি নিজেরও খুব খারাপ লেগেছে। অন্য কেউ হলে হয়তো এখানে তাকে শেষ করে দিত। হয়তো অভি ধীরে ধীরে এগিয়ে গিয়ে লিনার কাঁধ আলতো করে ধরে ভেজা গলায় বলল, চুপ কর বোনো, আমার দিকে তাকা। আমরা তো সবাই জানি, তাই না, তুই কেমন। তা ওর কথাই এত ভেঙে পড়লে চলবে বল? লিনা কথা বলছে না দেখে আবার বলল, তুই কি এমন কিছু করেছিস যেটার জন্য লজ্জা পাবি? তুই কি খারাপ? না, তুই শুধু ভালোবেসেছিস, আর ভালোবাসা অপরাধ না। লিনা ঠোঁট কাঁপছে, কিন্তু ও আমাকে যেভাবে বলল সবার সামনে। লিনা আবার বলল, ভাইয়া বল না, আমি কি সত্যি এত খারাপ? ও খালামা, বলো না গো, আমি কি এতই খারাপ? তোমার ছেলের বউ হওয়ার মতো কি আমার কোনো যোগ্যতা নেই খালা? কাউকে ভালোবাসে কি অপরাধ? বলো না, কেন কেন তোমার ছেলে আমাকে মেনে নিতে পারছে না খালা? আমি যে তোমার ছেলেকে ছাড়া বাঁচতে পারবো না গো। সালমা বেগম লিনার মাথায় হাত বুলিয়ে বললেন, কান্না করিস না মা, সব ঠিক হয়ে যাবে। তুই জানিস তো কেমন সেটা, তবুও কেন ওর কাছে গেলি অপমান হওয়ার জন্য? মেনে নিলে তো তোকে এই 7 বছরে আগেই মেনে নিত। টিএসপি কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। নিজের স্বামীকে যদি অন্য কেউ ভালোবেসে তাকে পাওয়ার জন্য এভাবে কান্না করে তার সামনে, তাহলে তার কার ভালো লাগবে আপনারাই বলেন।
সালমা বেগম লিনাকে সাথে করে নিজের ঘরের দিকে যাওয়ার জন্য উঠতেই অভি শক্ত গলায় বলল, খালা আমি চাই লিনাকে এখান থেকে নিয়ে যেতে, ওইখানে থাকলে অপমানিত হবে আরো, আর মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। লিনা ধীরে ধীরে ভিজে গলায় বলল, না ভাইয়া আমি এখানেই থাকবো, আমিও এর শেষ দেখে ছাড়বো। দেখি ওই রিদ খান কতটা অপমান করতে পারে আমাকে, ও একদিন হলেও আমার জন্য চোখের জল ফেলবে। আমি প্রমাণ করে ছাড়বো যে আমার ভালোবাসা মিথ্যে ছিল না। বোন বুঝতে পারছিস না কেন? ও এখন আর তোর নেই ভাইয়া, এক আল্লাহ তো আছে, ভাগ্যে থাকলে পাবো একদিন তাকে ইনশাল্লাহ। আমার ভালোবাসা যদি মিথ্যা হয় তাহলে আমার যেন মরণ হয়। অভি কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। লীলাকে কে বোঝাবে যে রিতের বিয়ে হয়ে গেছে, সে এখন আর চাইলেও অন্য কারোর জীবনে যেতে পারবে না সেটা। সালমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, মা জেদের বসে জীবন নষ্ট করতে দে, ভালোবাসা যদি সত্যি হয় সেটা সম্মান দিয়ে ধরে রাখতে হয়, অপমান সহ্য করে নয়। ট্রিসপি, এলি লিনাকে নিয়ে যাও তোমরা উপরের রুমে। ট্রিসপি চোখ তুললে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা লিনার দিকে। ট্রিসপির কেমন জানি মায়া কাজ করছে মেয়েটির উপর। কি সুন্দর মায়াবী চেহারা ট্রিসপি মনে মনে বলল, মাশাআল্লাহ। ট্রিসপিকে নড়তে না দেখে রুহি বলল, কিরে ট্রিসপি, চল লিনা আপুকে আমার রুমে নিয়ে যাই। চল। এলি এক হাত ধরে আছে, অন্য হাত ট্রিসপি ধরতে গেলে লিনা ছাড়িয়ে নিল। ঠিক আছে আমি একাই যেতে পারবো, চলো। ট্রিসপি খুব ভালোভাবে বুঝতে পারলো যে তাকে ইগনোর করা হলো তা, তবে সে কোনো কিছু বলল না। তাদের পিছু সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। রিদ বাড়িতে আসলো রাত প্রায় 12টার দিকে। ড্রয়িং রুমে ঢুকতে দেখতে পেল তার মায়ের কোলে মাথা দিয়ে তার পিচি বউটা শুয়ে আছে সোফায়। কারোর উপস্থিতি বুঝতে পেরে সালমা খান তাকালেন দরজার দিকে। রিদকে দাঁড়িয়ে থাকতে দেখে ট্রিসপিকে ঘুম থেকে জাগিয়ে বলল, ওকে খেতে দাও, আমি রুমের দিকে গেলাম। সালমা বেগম ট্রিসপিকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে নিজের ঘরের দিকে যেতে লাগলেন সিঁড়ি বেয়ে। রিদ শান্ত মুখে মায়ের চলে যাওয়া দেখলো। রিদ খুব ভালো করে বুঝতে পারছে তার মায়ের রাগ এখনো একটুও কমেনি। এখনো না হলে ট্রিসপিকে এখনো তার মা কোনোদিনই বসিয়ে রাখতেন না, নিজেই থাকতেন। হয়তো হৃদের সাথে কথা বলবে না বলে ট্রিসপিকে সাথে রেখেছে। ট্রিসপি হঠাৎ ঘুম ভাঙতেই একটু অপ্রস্তুত হয়ে উঠল। চোখ মুছে উঠে বসলো সে। সামনে দাঁড়িয়ে হৃদ, চোখ মুখে কেমন জানি এক ক্লান্তির ছাপ। ট্রিসপি ধীরে ধীরে বলল, আপনি বসুন, আমি খাবার গরম করে আনছি। হৃদ কিছু না বলে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। ট্রিসপি খাবার পরিবেশন করতেই করতে লক্ষ্য করলো আজ হৃদ খুব চুপচাপ। হৃদ চামচ হাতে নিয়েও রেখে দিল। হৃদের এমন ব্যবহার দেখে ট্রিসপি বলল, খাবেন না? হৃদ চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, না ক্ষুধা নেই। ট্রিসপি এবার একটু শক্ত গলায় বলল, সারাদিন তো কিছু খাননি জানি, রাগ করে নিজের শরীরের ক্ষতি করবেন না প্লিজ। হৃদ যেতে গিয়েও থেমে গেল এবং বলল, শোনো মেয়ে, আমাকে বেশি জ্ঞান দিতে আসবে না একদম, আমার এসব ভালো লাগে না। ট্রিসপি একটু জোরেই বলল, জ্ঞান কোথায় দিলাম? আপনার ভালোর জন্যই তো বললাম নাকি? আমার ভালো কাউকে দেখতে হবে না এত। নিজের কাজ থাকলে করো গে, না থাকলে ঘুমাও গা। অল্প একটু তো খেয়ে যান, না হলে শরীর খারাপ করবে তো। হৃদ এবার একটু ধমক দিয়ে বলল, এই মেয়ে তুমি শুনতে পাও না? বললাম তো খাবো না। ট্রিসপি, ওকে বলে দাও এই বাড়িতে কেউ রাতের খাবার না খেয়ে থাকে না। সালমা খান সিঁড়ির উপর থেকে কথাটা বলল। হৃদ মায়ের কথা শুনে তেরা গলায় বলল, যিনি বলেছেন কথাটা তিনি যেন নিজেও এসে খেয়ে নেয় আর আমাকেও খাবার পরিবেশন করে দেয় দয়া করে, তাহলেই আমি খাবো। আমার খাওয়া নিয়ে কাউকে এত ভাবতে হবে না। হৃদ আবার বলল, তাহলে আমি আমার খাবার খাচ্ছি না কি না সেটাও কাউকে ভাবতে হবে না এত। সালমা খান জানেন এই ছেলের সাথে বকে কোনো লাভ নেই। হৃদ সারাদিন না খেয়ে থাকলে শরীর খারাপ হয়ে যায়, তাই সালমা খান নেমে আসলেন ওপর থেকে এবং হৃদ তার ট্রিসপিকে খাবার পরিবেশন করে দিয়ে নিজেও খেতে বসলেন। ট্রিসপি বসো, তুমিও খেয়ে নাও একসাথে। মাকে টেবিলে বসতে দেখে হৃদও মুচকি হাসলো। হৃদের হাসি দেখে সালমা খানও মুচকি হাসলেন। হৃদ একটু পর তার মাকে বলল, সরি আম্মু, ভুল বুঝো না প্লিজ, তখন রাগের মাথায় ওসব বলে দিয়েছি, বাদ দাও এসব, যা হওয়ার হয়ে গেছে। সরি তো আম্মু, এই দেখো কান ধরছি, তবুও প্লিজ রাগ করে থেকো না, ঠিক আছে? ট্রিসপি শুধু চেয়ে চেয়ে মা ছেলের অভিমান দেখছে। একটু পর হৃদের কানে ফিসফিস করে বলল, আচ্ছা আপনি জানলেন কিভাবে যে মা না খেয়ে আছে? তা মাটা কার আগে, আমার নাকি তোমার? অবশ্যই আপনার। তাহলে নিশ্চয়ই এই 27 বছর বয়সে মায়ের সম্পর্কে সবকিছু জানবো আমি, তাই নয় কি? তা ঠিক। তাহলে আবার গাধার মতো জিজ্ঞেস করছো কেন?
রিত খেয়ে এসে বিছানায় বসে বালিশে মাথা ঠেকিয়ে গেমস খেলতে লাগলো। তৃষ্টি সালমা খানের সাথে হাতে হাতে সব গুছিয়ে দিয়ে একটু পর রুমে আসলো। রুমে ঢুকেই দেখলো তার বর মহাশয় দিব্যি আরাম করে বসে গেম খেলছে। মুখে হালকা মনোযোগী ভাব, আঙুলগুলো দ্রুত স্ক্রিনে নড়ছে, মাঝে মাঝে ভ্রু কুঁচকে যাচ্ছে, আবার কখনো হালকা হাসিও ফুটছে ঠোঁটে। তৃষ্টি দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল আর মনে মনে বিড়বিড় করলো, এই মানুষটা একটু আগেও কি নাটকটাই না করলো নিচে, আর এখন দেখো যেন কিছুই হয়নি। তৃষ্টি বিছানার দিকে এগিয়ে যেতে যেতে একটু জোরেই বলল, দেশের এমপি সাহেবরা যদি এইসব ছাইপাশ খেলে বুড়ো বয়সে, তাহলে তো ছোট বাচ্চারাও খেলবেই। এই কি বললে তুমি? আমাকে কোন দিক দিয়ে বুড়ো মনে হচ্ছে তোমার? না না, আপনি বুড়ো হতে যাবেন কেন? আপনি তো ফিডার খাওয়া ছোট্ট বাচ্চা। সরেন তো, ঘুমাবো আমি। বেয়াদবের মতো একটু বেশি বকছো বলে মনে হচ্ছে না? জি না, মনে হচ্ছে না। কথাটা বলেই হৃদের গায়ে থাকা কম্বলটা টেনে নিতে গেলে হৃদ চিল্লিয়ে ওঠে, এই এই স্টপ। হৃদকে হঠাৎ এইভাবে চিল্লাতে দেখে তৃষ্টি হাতটা ঢিলে হয়ে আসলো কম্বল থেকে এবং হৃদ চিল্লাচ্ছে কেন সেটা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, এভাবে দুপুর রাতে শাড়ির মতো চিল্লাচ্ছেন কেন? এমি সারকাকে বলছো তুমি? কেন? আপনাকে কম্বল দেন, ঘুমাবো আমি। আলমারি থেকে নিয়ে এসো অন্য একটা, এটা দেওয়া যাবে না। এত বড় অপমান সহ্য করতে না পেরে তৃষ্টির আগে দুঃখে কম্বল না নিয়ে শুয়ে পড়লো হৃদের অন্য পাশে এবং হৃদকে শুনিয়ে শুনিয়ে বলল, চাচা কেন যে একটা নিরামিষ ছেলের সাথে বিয়ে দিল আল্লাহ জানে। বুকে না নিয়ে বলে নাকি অন্য কম্বলে নিচে শুতে। এই দিন দেখার জন্য কি বিয়ে করেছিলাম আমি? থাকবো না এই বাড়িতে আমি। তৃষ্টিকে এভাবে বকতে দেখে হৃদ বিড়বিড় করে বলল, বেয়াদব একটা। আচ্ছা, তো নিরামিষ ছেলের সাথে সংসার করছো কেন? চলে যাও বাপের বাড়িতে। তাহলে তো ভালোই হবে আপনার, ওই লীনা পেতনির সাথে প্রেম করা, তাই না? এই একদম ফালতু না বকে ঘুমাও তো। তৃষ্টি আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকলো এবং কিছুক্ষণ পর ঘুমিয়েও গেল। তৃষ্টিকে ঘুমিয়ে যেতে দেখে হৃদ ফোনটা পাশে রেখে তৃষ্টির গায়ে কম্বলটা দিয়ে মাঝে গ্যাপ রেখে শুয়ে পড়ল। ভোরের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে, জানলার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ছে বিছানার উপর। তৃষ্টির ঘুম ভাঙলো পাখির ডাকে আর দূর আজানের শব্দে। চোখ খুলেই সে পাশ ফিরল, হৃদ নেই। তার বুকের ভেতর কেমন জানি মোচড় দিয়ে উঠল। রাতের কথা মনে পড়তে মুখ গম্ভীর হয়ে গেল। বাহ, খুব ভালো। রাত ভোর ফোনে গেমস খেলে এখন হাওয়া, বিড়বিড় করলো সে। তৃষ্টি ধীরে ধীরে উঠে বসল, আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, এত সুন্দর একটা বউ ঘরে রেখে যার মন বাইরে যায় সে তো নিরামিষই। তৃষ্টি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিচে নামলো। ডাইনিং টেবিলের দিকে চোখ যেতেই দেখতে পেল হৃদকে বউকে একা রেখে কি সুন্দর ভাবে পায়ের উপর পাতুলে চা খাচ্ছে আর ফোন কি যেন মনোযোগ দিয়ে দেখছে। তৃষ্টিকে দেখে সালমা বেগম মিষ্টি হেসে বললেন, কিরে মা, ঘুম ভালো হয়েছে? তৃষ্টি হালকা হাসার চেষ্টা করলো। জি আম্মু। হৃদ তৃষ্টির গলা পেয়ে একবার ঘাড় ঘুরিয়ে দেখলো তাকে। দুজনের চোখাচোখি হতেই হৃদ আবারও ফোনে মনোযোগ দিল। কিছুক্ষণ পর আমজাদ খান বাইরে থেকে হেঁটে বাড়িতে আসলেন। হৃদকে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, আজকে ফ্রি আছো তুমি? কেন, কিছু বলছিলে নাকি বাবা? তৃষ্টিকে ভর্তি করিয়ে দিতে আসতে বলছিলাম এলির কলেজে। আমার অত টাইম নেই, তুমি যাও। আমার আজ একটা মিটিং আছে জরুরি পার্টি অফিসে। মিটিংটা বেশি জরুরি নাকি তোমার বউটা? এখন বর্তমানে মিটিংটা বেশি জরুরি। হৃদের কথা শুনে তৃষ্টি রাগ ভাব নিয়ে আমজাদ খানকে বলল, থাক আব্বু, কাউকে যেতে হবে না আমার সাথে। আমি আর এলি গিয়ে সব ঠিকঠাক করে আসবো, যার যেমন ইচ্ছা। হৃদ তৃষ্টির কথাই আর কোনো পাত্তা না দিয়ে তার আম্মুকে চেঁচিয়ে বলল, আম্মু, আমাকে গরু মাংসের ঝোল দিয়ে ভাত দাও তো, খেয়ে বাইরে যাবো। আসছি বাবা, বস একটু হয়ে গেছে আমার। আমজাদ খান হৃদকে বাচ্চা ছেলের মতো করে চিল্লাতে দেখে ধমক দিয়ে বলল, এই বেয়াদব ছেলে, তুমি কি এখনো বাচ্চা আছো? এভাবে শাড়ির মতো করে চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন? আমাদের তৃষ্টি মাকে দেখেও তো কিছু শিখতে পারো নাকি? হৃদ একবার তৃষ্টির দিকে তাকিয়ে তার বাবাকে ভ্রু কুঁচকে বলল, আমাকে কারোর সাথে তুলনা করো না বাবা, আর ওর সাথে তো একদমই না। কারণ আমার মতো হতে হলে ওই মেয়েকে 10 বার এখনো জন্ম নিতে হবে। হৃদের কথা শুনে তৃষ্টি মনে মনে বিড়বিড় করে বলল, তোর মতো হওয়ার কোনো ইচ্ছাই নেই আমার, শালা নিরামিষ একটা। এলি তৃষ্টির পাশে থাকায় তৃষ্টির সব কথাই শুনতে পেল। তাই সে তৃষ্টিকে জিজ্ঞেস করলো, আমার ভাই নিরামিষ? হঠাৎ এলির কথা শুনে পাশে তাকাতেই দেখতে পেল এলি মিটমিট করে হাসছে। এলিকে রাগ দেখিয়ে বলল, ভাইও যেমন বোনও তেমন, সামনে থেকে। একদম ঠিক বলেছেন ভাবি, ভাই বোন দুজনেই ভালোবাসার ভাবও বোঝে না। শুভ সিঁড়ি থেকে নামতে নামতে কথাটা বলল। শুভকে দেখে এলি বিড়বিড় করে বলল, আয়শা গেছে, ঝগড়াটি একটা। এলিকে বিড়বিড় করতে দেখে শুভ্র এলির মাথায় থাপ্পড় মেরে বলল, কি বিড়বিড় করছিস আমাকে দেখে তুই, শাকচুনি? এই হনুমানের নাতনি, মারলেন কেন আমায়? আমি এমনি কথা বলা যায় না? না যায় না, যা আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আয়।
পারবো না, আপনার বউকে বলেন গা। বউ তো নেই এখন, তাই তোকে বলছি বউয়ের কাজটা তুই করে দে এখন। শুভর কথায় তৃষ্টি ভ্রুকুচকে তাকালো। বউ নেই তো কি হয়েছে, হাত তো দিয়েছে আল্লাহ, হাত দিয়ে নিজে বানিয়ে খান। মাফ কর বোন, তোকে বলাটাই আমার ভুল হয়েছে। এই তো আবার লাইনে আসছেন। শুভ চেয়ারে বসতে বসতে বলল, যেমন ভাই তেমন তার বোন। তৃষ্টি এবার এদের ঝামেলা দেখে ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। হৃদ একবার তিনজনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, সব কয়টা বেয়াদব। খাওয়া শেষ করে তৃষ্টি আর এলি কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হলো। তৃষ্টি সাদা নীল একটা সালোয়ার পরে বের হলো। হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, সাদামাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তাকে। সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে হৃদ সেদিকে তাকাতে চোখ আটকে গেল যেন। ফর্সা গায়ে রং, এর সাথে খোলা চুলে নীল জামা পরিহিত তৃষ্টিকে আজ অন্যরকম সুন্দর লাগছে তার কাছে। মনে মনে বিড়বিড় করে বলল, মেয়েটাকে কি আজকে একটু বেশি সুন্দর লাগছে নাকি? তৃষ্টি হৃদকে তার দিকে তাকিয়ে আছে সেটা খেয়াল করলেও কিছু বলল না, শুধু ব্যাগটা কাঁধে ঝুলিয়ে গম্ভীর গলায় বলল, চল এলি, আমাদের তো নিরামিষ লোকজনের জন্য অপেক্ষা করলে চলবে না। হৃদ তৃষ্টির খোঁচা মেরে কথা বলাটাই কান না দিয়ে ফোনে মনোযোগ দিল আবার। এরিতে গাড়িটি এসে থামলো সিটি কলেজের সামনে। আমজাদ খানের এই কলেজের প্রিন্সিপাল স্যার ছোটবেলার বন্ধু হয় বলেই কোনো ঝামেলা ছাড়াই ভর্তিটা করিয়ে দিতে পারছে তৃষ্টির। কলেজে গিয়ে ফর্মালিটি শেষ করতে করতে দুপুর হয়ে গেল। ভর্তি প্রক্রিয়া চলাকালীন কয়েকজনের ছেলে তৃষ্টির দিকে তাকিয়ে ফিসফিস করছিল, রকি ভাই দেখ মেয়েটা কি হেব্বি দেখতে, বাইরে দেখলেই কেমন প্রেম পাচ্ছে। জিশান, ঠিক বলেছিস ভাই, মেয়েটা যদি নাম্বারটা পেতাম। ইস হৃদয়, এই শালা ভণ্ডরা, জানিস ওটাকে? জিশান বলল, কে ভাই? হৃদয়, ওটা তৌফিক খান হৃদ ভাইয়ের বউ, তাই সাবধানে চোখ তুলে তাকাস না ওর দিকে, না হলে চোখ উপড়ে ফেলতে 1 সেকেন্ডও টাইম নিবে না হৃদ ভাই। ভাই তুই এত খবর জানলি কিভাবে রকি? জিশান বলল, ও জানবে না তো কে জানবে বল? হৃদ ভাইয়ের বাড়িতে তোর কলিজাটা থাকে তো, সবসময় এলির বাড়ির পাশে আশেপাশে ঘুরে বেড়াই ও। রকি বলল, তুই আমাদেরকে ওর বউয়ের থেকে দূরে থাকতে বলছিস, আর তুই যেটা করছিস সেটা যদি হৃদ ভাই জানতে পারে তাহলে তো তোকে জ্যান্ত কবর দিবে রে। হৃদয় একবার এলির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, প্রস্তুত হয়ে আছি তো আমি মরার জন্য, কি করব বল, থাকতে পারি না তো তাকে না দেখে একদিন, তাই তো এত বাড়ির আশেপাশে থাকা, ভাগের ওপর ছেড়ে দিয়েছি সব, দেখি কি হয়। এমনিতে মরে যাব, ওকে না পেলে হৃদ ভাইকে আর কষ্ট করে মারতে হবে না আমাকে। রকি বলল, তবুও সাবধানে থাকিস ভাই, ওনার বোনের দিকে হাত বাড়িয়েছিস, সহজে তোকে ছাড়বে বলে মনে হয় না। আচ্ছা বাদ দে সব, চল ওই দিকটায় যাই। তৃষ্টির ভর্তির কাজ শেষ হতেই তারা গেটের কাছে গিয়ে থামলো। এলির ফোনটা ব্যাগ থেকে বের করে হৃদয়কে ছোট একটা মেসেজ করে দিল, কোথায় আছো? হৃদয়ের ফোন সাইলেন্ট থাকার জন্য বুঝতে পারলো না সে। বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত হৃদয়। এদিকে এলি হৃদয় কোনো রিপ্লাই না পেয়ে রেগে বলল, থাক তুই, আমি বাড়ি গেলাম, রিপ্লাই দিতে হবে না তোকে, আমার বাড়ির সামনেও যাবি না আর তুই। বাই। তৃষ্টি এলিকে কাউকে মেসেজ দিতে দেখে জিজ্ঞাসা করলো, কিরে কাকে মেসেজ দিচ্ছিস, বয়ফ্রেন্ড নাকি? এলি লজ্জা পাওয়ার মতো করে বলল, বাবা কি উন্নতি তোর, এ তো বাড়িতে কেউ জানে? এলি 2 দিকে মাথা নাড়িয়ে বলল, না না তুইও বলিস না কাউকে প্লিজ। তো কতদিন থেকে চলছে এসব তোদের? প্রায় 8 মাস। তৃষ্টিও কিছু বলল না এলিকে। ও আচ্ছা। তৃষ্টিদের কথা বলার মাঝে একটা কালো রং গাড়ি এসে থামলো তাদের সামনে। কিছুক্ষণ হৃদ ও শুভ দুজনই 2 দিক থেকে বেরিয়ে আসলো গাড়ির ভিতর থেকে। তৃষ্টি ওদের নামতে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনারা হঠাৎ এখানে? শুভ হৃদের দিকে তাকিয়ে মজা করে বলল, ভাবি কি করব বলেন, আপনার বর মানে হৃদ খানও বউয়ের টানে থাকতে না পেরে চলে এসেছে এখানে, হাস্যকর না ব্যাপারটা? তৃষ্টি হৃদের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, ব্যাটারি এত সুন্দর হতে কে বলেছে, তার উপর ব্ল্যাক শার্ট প্যান্ট। হৃদ তৃষ্টির দিকে তাকিয়ে একবার গম্ভীর মুখে বলল, এলি তোর বান্ধবীকে নিয়ে গাড়িতে উঠ, চল। ভাইয়া আমরা ফুচকা খেয়ে যেতে চাই। আচ্ছা চল সামনের দোকানে তাহলে। শুভ এলির দিকে এগিয়ে এসে হাত ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, এই শাকচুনি, ওদের একা ছেড়ে দে একটু, চল আমরা ঘুরে আসি ওই দিক থেকে। এলি শুভর দিকে তাকিয়ে বলল, আগে ফুচকা খাবো তারপর। হাত ছাড়ো তো। শুভ মনে সন্দেহ নিয়ে বলল, কেন, বয়ফ্রেন্ড দেখে নিবে বলে ভয় করছিস নাকি? এলি 2 দিকে মাথা নাড়িয়ে বলল, সেরকম কেন হবে, সবাই আমাদের